নমস্কার। সত্যিই খুব একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে রয়েছি। আমি তো এখনো আশাবাদী। আবার পরেক্ষণেই ঠিক পরের সেন্টেন্সটাই বলতে হচ্ছে, আশা ক্রমশ কমছে। রীতিমতো অন্ধকারের দিকে যাচ্ছে ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগ। তাহলে কি হবেই না? কিছু আলোচনা, কিছু পরিস্থিতি দেখে মনে হচ্ছে হয়তো হবে। অন্য ফরম্যাটে এই বছরটা হবে। আবার ঠিক পরক্ষণেই মনে হচ্ছে যে সময়ের দিকে যাচ্ছে, যেভাবে সময় কমে আসছে, তাতে মনে হচ্ছে যে হয়তো আর হবেই না। রীতিমতো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির দিকে যাচ্ছে। একটু বুঝিয়ে বলি। আমি যা খবর পেয়েছিলাম এফএসডিএল মারফত বা এখনো জানি যে দে আর রেডি টু অ্যারেঞ্জ ইন্ডিয়ান সুপার লিগ দিস ইয়ার। তাদের সমস্ত ভেন্ডারকে বলা আছে, পুরো টিমটাকে স্ট্যান্ড বাই করা আছে। যে মুহূর্তে লিগালি ফেডারেশন এবং এফএসডিএল এর কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে, তারা তাদের অপারেশন স্টার্ট করে দেবে। এবং এই সূত্রেই জেনেছিলাম যে তাহলে কবে নাগাদ, যদি কন্ট্রাক্ট সাইন হলে কবে নাগাদ শুরু হতে পারে। তাতে যা একটা ব্যাখ্যা পেয়েছিলাম যে এফএসডিএল এর সূত্রে যা খবর, যদি নভেম্বরের শেষে গিয়েও লিগালি কন্ট্রাক্ট সাইন হয়, তাহলে হয়তো জানুয়ারির শেষের দিকে আইএসএল শুরু হবে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে। কিন্তু নভেম্বরের শেষের মধ্যে যদি এই লিগালি কন্ট্রাক্টটা সম্পন্ন না হয়, তাহলে যদি গিয়ে ডিসেম্বরে গিয়ে হয় মিড ডিসেম্বর, তাহলে মিড ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে কিন্তু ক্রিসমাস জোনে ঢুকে যাবে সমস্ত সদস্যরা। তাদের বিদেশি এমপ্লয়ি আছে, দেশের মধ্যে অনেক খ্রিস্টান আছে, যাই হোক পুরো কাজকর্মটায় বাধা হয়ে যাবে। অর্থাৎ 15 ডিসেম্বরের পর এফএসডিএল করে কাজ হবে বলে মনে হয় না। তাহলে যেটা বলছিল যে এন্ড অফ, যেটা খবর ছিল আমার কাছে, যে এন্ড অফ নভেম্বরে যদি লিগালি সাইন হয়, তাহলে এন্ড অফ জানুয়ারি আর ফেব্রুয়ারি শুরুতে শুরু হতে পারে আইএসএল। কিন্তু যদি সেই শোয়ের মাত্রাটা ডিসেম্বর গড়িয়ে যায়, তাহলে কবে শুরু হবে? আদৌ কি আর শুরু হওয়ার সময় আছে? এরকম শোনা যাচ্ছে যে যদি পরে ফেব্রুয়ারির শেষে শুরু হয় বা মার্চের দিকে, তাহলে ওই একটা লেগ করে কোনো একটা ভেনিউ করে একটা টুর্নামেন্টের মতো করবে। এটা সবই কিন্তু ধারণা। আমার কাছে এখনো অবধি এর কোনো বিশ্বাসযোগ্য সূত্র নেই বা খবর নেই। এগুলি সবই লোকমুখে চাউর হয়ে যাওয়া খবর। আমার কাছে যে খবরটুকু আপডেট আছে, এরপরে যদি আপডেট হয় বলবো, যে নভেম্বরের শেষের মধ্যে যদি লিগালি সাইন হয় দুপক্ষের, তাহলে ওই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে পারে। তারপর কি হলে কি হবে, আদৌ আর হবে কি না, সেটাই আমার ভয়ের জায়গা। কেন ভয়ের জায়গা একটু বুঝিয়ে বলি। আইএসএল এর বিডে কেউ অংশগ্রহণ করলো না, এবং আমার আগের ভিডিওটা গেলেই দেখবেন যে আমি বম্বে থেকে ফিরে যেটা করেছিলাম, যে যদি পূর্ণ স্বাধীনতা না পায়, তাহলে এফএসডিএল আবেদন করবে না, অর্থাৎ বিট করবে না। আমি স্পষ্ট বলেছিলাম, সংবাদ প্রতিদিনে সেটা লিখেও ছিলাম, যে স্বাধীনতা না পেলে ইন্ডিয়ান সুপার লিগের জন্য বিডে অংশগ্রহণ করবে না এফএসডিএল। কেন? সমস্যাটা কোথায়? ওই গভর্নিং কাউন্সিল, অর্থাৎ গভর্নিং কাউন্সিলে যদি এফএসডিএল পায় আইএসএলটা টেন্ডারের মাধ্যমে, তাহলে তাদের একজন প্রতিনিধি আর ফেডারেশনের দুজন প্রতিনিধি, দুজন ক্লাব প্রতিনিধি, একজন ব্রডকাস্টিং। অর্থাৎ তারা কোনো একটা সিদ্ধান্ত নিলে নিজেদের মতো করে সেই সিদ্ধান্ত নিতে, অর্থাৎ পাস করাতে পারবে না। একটা ভোট হবে যেখানে ক্লাবের প্রতিনিধি আছে, ফেডারেশনের দুজন প্রতিনিধি, আর সেখানে যারা টাকা দেবে, অর্থাৎ 1.5 থেকে 200 কোটি টাকা অ্যারেঞ্জ করতে লাগে আইএসএলটা প্রতি বছর, এর সঙ্গে 37.5 কোটি টাকা, অর্থাৎ 237.5 কোটি টাকা যারা দেবে, তারা তাদের মতো তাদের ব্যবসা কিভাবে কোন প্যাটার্নে যাবে, কোন জাঁকজমক করবে, কিছু নিজের স্বাধীনভাবে করতে পারবে না। সবটাই ওই গভর্নিং কাউন্সিলের মতামত নিয়ে করতে হবে, চলতে হবে। এটা এফএসডিএল কিছুতেই মেনে নেবে না। সো যতক্ষণ এই শর্তটা থাকবে টেন্ডারে, সম্ভবত তারা আইএসএল এর বিড করবে না এবং আসবে না। যে 37.5 কোটি টাকা, সেটা নিয়েও জানতে চেয়েছে যে কি কি খাতে ফেডারেশনের খরচটা হবে। আগে তো 50 কোটি করে দিয়ে দিচ্ছি, এইবার এই 37.5 কোটিটা কি খাতে খরচ হবে তার ডিটেইলস জানাতে হবে, এবং রেলিগেশন প্রমোশন।
জেনারেলি কনস্টিটিউশনের রেলিগেশন প্রমোশন নিয়ে খুব একটা কোনো সংবিধান মানে কোনো ফুটবল কনস্টিটিউশনেই থাকে না, কারণ এটা লিগ কমিটির ব্যাপার। কোনো এক বছরে লিগ কমিটির মনে হতে পারে যে বছর রেলিগেশন করবো না, যা পরিস্থিতি আছে, বা কোনো বছরে মনে হতে পারে প্রমোশন করবো না, যা পরিস্থিতি আছে। যেমন এবছরই আইএল লিগের রেলিগেশনটা আটকে আছে, এক পক্ষ গিয়েছে অ্যাপিল কমিটির কাছে, আরেক পক্ষ গিয়েছে ক্যাশের কাছে, যার ফলে রেলিগেশন তো আটকেই রয়েছে। যদি ফেডারেশন বলে যে আই লিগের এবছর রেলিগেশন হবে না, কারো কিছু করার নেই। কিন্তু সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনে একটা ধারা দিয়ে দিয়েছে, যেটা মানতেই হবে, যে দেশের শীর্ষ লিগে রেলিগেশন এবং প্রমোশন থাকবে। এবার রেলিগেশন হলে কি অসুবিধে, প্রমোশন হলে এফএসডিএল এর কি অসুবিধা, তা নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি এবং অনেকবার বলেছি, আপনারা সেটা শুনে নেবেন, দয়া করে একটু পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন। কারণ কেউ আজকে হয়তো নতুন সাবস্ক্রাইবার হলেন, নতুন সাবস্ক্রাইব করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন, সে হয়তো আগের ভিডিওগুলো দেখেনি। তো আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, একটু স্ক্রল করে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আমার আর একই কথা দ্বিতীয়বার বলতে হয় না। তো এটা একটা ব্যাপার। টাকাটা 37.5 কোটির কম বেশি সেটা পরে দেখা যাবে। সো মেইন প্রবলেম গভর্নিং কাউন্সিল। অথচ সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল দেশের শীর্ষ লীগ পরিচালনা করবে ফেডারেশন, কোনো থার্ড পার্টি নয়। আগে কি হতো, প্রফুল্ল প্যাটেলের সময়ে লাইসেন্সটা আইএসএল এর এআইএফএফ এর কাছেই থাকতো, কিন্তু এইটা পুরো অপারেশন করার জন্য আইএসএলটাকে, তা এফএসডিএল কে, আগে ছিল আইএমজিআর অর্থাৎ আইএমজি রিলায়েন্স, তারপরে এফএসডিএল নতুন কোম্পানি হলে তাদেরকে থার্ড পার্টি হিসেবে পুরো এই অপারেশনটার দায়িত্ব, ক্ষমতা, পাওয়ার সব দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ডিসিপ্লিনারি কমিটির মিটিং, কোনো প্লেয়ারকে ফাইন করা বা কারোর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া, এটা কিন্তু এফএসডিএল কোনো কমিটি নিতে পারতো না। সেইটা কিন্তু নিতে হতো ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি, ফাইন করতো। অপারেশনাল যা কিছু সিদ্ধান্ত সব নিতে এফএসডিএল। কিন্তু এখন সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে যে পরিচালনা করবে ফেডারেশন, তাই এটা গভর্নিং কাউন্সিল করা হয়েছে, এবং যেটা এফএসডিএল কিছুতেই মানতে রাজি নয়। এতদিনে এই টেন্ডার ডাকার পর একটা জিনিস ক্লিয়ার, ভারতীয় ফুটবলে যদি কেউ টাকা ঢালতে হয়, সেটা একমাত্র এফএসডিএল ঢালবে, আর কেউ ঢালার জায়গায় আগ্রহী নয়। তাহলে একমাত্র রাজি এফএসডিএল। ফেডারেশন চায় আইএসএল হোক, এফএসডিএলও চায় আইএসএল হোক, এবং এফএসডিএল আমি তো বললাম স্ট্যান্ড বাই করা আছে। তাহলে হচ্ছে না কোথায়, তিনটে পয়েন্টের জন্য আটকে আছে, যার মধ্যে মেইন পয়েন্ট গভর্নিং কাউন্সিল আইএসএল আয়োজন করবে না এফএসডিএল নিজেরা করবে। সো এই পুরো পরিস্থিতিটা দেখে বিড ইভ্যালুয়েশন কমিটি ফেডারেশনে, যার মাথায় রয়েছেন অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও, শ্রী নাগেশ্বর রাও, তিনি এই আইএসএল এর বিড কেন হলো না, বা বিভিন্ন কোম্পানির সঙ্গে তাদের তরফ থেকে কথা বলে যে পয়েন্টস গুলো নিয়ে মেনলি তাদের মনে হয়েছে, অর্থাৎ তার মধ্যে তো এই তিনটে পয়েন্ট মেন, রেলিগেশন, 37.5 কোটি টাকা এবং গভর্নিং কাউন্সিল, যেটা সবচেয়ে প্রধান কারণ। এই তিনটে কারণ ছাড়াও আর যে তাদের কারণ মনে হয়েছে তা নিয়ে একটা তাদের পর্যবেক্ষণ, সেটা মিস্টার নাগেশ্বর রাও সম্ভবত আজকে অর্থাৎ মঙ্গলবার তিনি সুপ্রিম কোর্টে জমা দেবেন। সম্ভবত আজকে, আমি সম্ভবত এই কারণে বলছি, এখনো তো জমা দেননি, আমার কাছে যা খবর হয়তো আজকেই জমা দেবে। এবার জমা দিল, জমা দিলে এবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে কবে এটার উপর হিয়ারিং হবে, কবে রায় হবে। একটা হিয়ারিং এ রায় হতে পারে, না হতে পারে, দুটো হিয়ারিং হতে পারে। এবার আদালতের ডেট কবে হবে, আদালতে তো একটা শুধু এই কেস নিয়ে বসে নেই, সুপ্রিম কোর্টের মতো একটা ব্যস্ত সর্বোচ্চ আদালত দেশের, ভারতবর্ষের নানাবিধ গুরুত্বপূর্ণ কেস সেখানে চলছে, তার মধ্যে এটা একটা। তো এই যদি আজকে যদি পিটিশন হয়, রিভিউ পিটিশন হয়, বা পর্যবেক্ষণ, যা শ্রী নাগেশ্বর রাও জানিয়ে দেন যে তাদের যে ওই বিড রিভ্যালুয়েশন কমিটির যে পর্যবেক্ষণ আইএসএল টেন্ডার নিয়ে, তা যদি আজকে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেন, তারপর সুপ্রিম কোর্ট কবে তার হিয়ারিং হবে এবং কবে রায় দেবেন তিনি মহামান্য বিচারপতি, সেটা তো এখনো জানা যাচ্ছে না। যদি 7-8 দিনও হয়, তাহলেও কিন্তু এই 18-19 তারিখ হয়ে যাচ্ছে যে হিয়ারিংটা, সেই হিয়ারিংয়েও রায় হবে নাকি জানা যায় না। যদি রায়ও ধরে নিলাম, তারপরে আবার একটা টেন্ডারের জন্য একটা সময় দিতে হবে, টেন্ডার ডাকতে গেলে তার একটা এই নতুন বিট পেপার তৈরি করতে হবে, অর্থাৎ যে পয়েন্টসগুলো নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে, অর্থাৎ তার পর্যবেক্ষণ জমা দিতে গেছে, ধরে নিলাম যদি সুপ্রিম কোর্ট সেইভাবেই যদি ফেডারেশনের কথা মেনে বা
যে যা যা পয়েন্ট দিলে কোনো কর্পোরেট কোম্পানি আসতে পারে আইএসএল টেন্ডার করে, যদি সেরকমও কোনো পরবর্তী ক্ষেত্রেও রায় আসে, তাহলেও তো একটা বিট করতে হবে এবং পয়েন্টসগুলো নিয়ে আগে টেন্ডারের নতুন করে আবার কন্ডিশন তৈরি করতে হবে। আদালতে কি আসবে সেটা তো কেউ জানে না, সেটা তো মহামান্য বিচারপতি বলতে পারবেন। আমি কথার কথা ধরে নিচ্ছি, দুপক্ষেই বলছি, যদি আসে যে হ্যাঁ এই পয়েন্টসগুলো সরিয়ে দেওয়া হলো, তাহলে যেটা হবে যে তাহলে আবার বিডের প্রসেস তৈরি হবে, একটা বিড হবে, প্রচুর সময় দেওয়া হবে, তারপরে কেউ বিড করবে, অর্থাৎ করতে করতে নভেম্বর পার। এরপর যদি এফএসডিএল বা অন্য কোনো কোম্পানি নেয়ও নতুন করে বিডে, তাহলে তার লিগাল পেপার রেডি করতে করতে কিন্তু এই ডিসেম্বরের 15-16 হয়ে যাবে। তারপরে কি আইএসএল করা সম্ভব? কারণ তারপরে এফএসডিএল বন্ধ থাকবে। আমি জানি না অন্য কোম্পানিগুলোর ক্রিসমাসে কি হবে। তাহলে কি আর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আইএসএল শুরু হওয়া সম্ভব? আমার এই জায়গাটা একটু ভয় লাগছে যে হয়তো শেষ পর্যন্ত হলো, কিন্তু সময়ের অভাবে আর হলো না। আর ধরুন যদি সুপ্রিম কোর্টে এই যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, অর্থাৎ রেলিগেশন 37.5 কোটি টাকা এবং গভর্নিং কাউন্সিল, অর্থাৎ এআইএফএফ পরিচালনা করবে না, অপারেশনাল গুলো যে কোম্পানি পাবে তারাই করবে, এটা যদি আদালত মেনে না নেয়, তাহলে তো তার পরবর্তী সলভ আদালত কিভাবে করবে সেটাও মহামান্য বিচারপতিই বলতে পারবেন। হতে পারে যে পুরো দায়িত্বটাই ফেডারেশনকে দিয়ে দেওয়া হলো, হতে পারে ফেডারেশন জানালো আমরা নতুন লিগ করব। কি হবে এটা তো সম্পূর্ণ আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আদালতে যেহেতু সুপ্রিম কোর্টের প্রচুর গুরুত্বপূর্ণ কাজ রয়েছেন, প্রধান বিচার মহামান্য বিচারপতিরা ব্যস্ত থাকেন, তো আজ যদি আমার খবর হচ্ছে আজকেই হয়তো ওনারা রিভ্যালুয়েশন কমিটির পক্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও আজই হয়তো একটা পিটিশন জমা দেবেন, বা তার পর্যবেক্ষণ জমা দেবেন সুপ্রিম কোর্টে। সেটা যদি আজকে হয় তাহলে তার রায়টা বা হিয়ারিংটা একটু তো সময় লাগবেই। আমি এই সময়টাকে ভয় পাচ্ছি। এই সময়টা যদি দেরি হয়ে যায় তাহলে সত্যিই সমস্যা হবে এবছরের আইএসএল শুরু হতে। আমি অন্য একটা জায়গায় বলছি, অনেকে বলছে যে আপনারা, আমাকে বলছে এখন তো কোর্টে রয়েছে আমরা কি করবো, অনেকেই বলছে ফেডারেশনের পক্ষে যে এখন তো কোর্টে গেছে কেসটা, আমাদের তো হাত পা বাঁধা। আপনারা তো ক্ষমতায় এসেছিলেন 2022-এ, তারপর থেকে এটা 2025 প্রায় শেষ হতে চললো, কোর্টে তো সেদিনকে গেল এই ইস্যুটা। এতদিন কি করছিলেন? এই যে 2.5 বছর সময় পেলেন, এই 2.5 বছর ধরে বা 2 বছর সামথিং, 1 মাস 2 মাস, অর্থাৎ 26 মাস যে সময় পেলেন, তার মধ্যে যদি চুক্তিটা রিনিউ করে নিতেন বা বার্গেনিং করে দুপক্ষের একটা জায়গায় আসতেন, তাহলে তো আজকে আদালতেও যেতে হতো না, ড্যাং ড্যাং করে এই মরশুমে লিগটাও কিন্তু শুরু হয়ে যেত। তাহলে দোষটা কার? আপনার তো সেই, যদি আবার যদি বলা হয় যে এফএসডিএল এর সঙ্গে বসে ঠিক করুন, দরাদরি করুন, তাহলে এটা তো আগেই তো ছিল, তখন তো আদালতে যেতে হতো না। আজকে পথ বুঝেই সবাই আদালতে গিয়েছে। তো এটা নিজেদের ব্যর্থতা, এটা স্বীকার করতে হবে ফেডারেশনের। কারণ এই 2.5 বছরে কেন তারা করতে পারেনি? এখন তো বিপদে, এখন তো আদালতে শরণাপন্ন না হলে আর প্রবলেম সলভ হচ্ছে না, তাই হওয়া হয়েছে। আরেকটা কথা, ধরুন এই সমস্ত লিগালি সাইন ফাইন হয়ে গেল ডিসেম্বরে, এবারে বললেই তো আর খেলাটা শুরু হবে না। আজকে মোহনবাগান অনির্দিষ্টকালের জন্য প্লেয়ারদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। ওড়িশার টিমই করেনি, চেন্নাই ভারতীয় ফুটবলারদের নিয়ে করেছে, এরকম একাধিক দল যারা ঠিকভাবে টিমটাই গঠন করেনি। জানুয়ারিতে ফের আবার ফিফা উইন্ডো সইয়ের, তার আগে যদি সবকিছু না হয় কি হবে জানি না। কিন্তু আপনি আইএসএল হবে শুনে মোহনবাগান আবার তার প্লেয়ারদের ডাক দেবে, এখন তো সবাই বিশ্রামে চলে গেছে। চেন্নাই তৈরি করবে টিম, উড়িষ্যা করবে, বা আরো অন্যান্য টিমগুলো করবে। তা তাদের তো আইএসএল খেলার জন্য প্রি সিজনের, তখন তো একটা প্রি সিজনের মতো হয়ে যাবে, প্রস্তুতির জন্য একটা 1 মাসের তো সময় দিতে হবে। তাহলে সময়টা দিতে দিতে পুরো ফেব্রুয়ারি ক্রস হয়ে যাবে, তাহলে কি মার্চ থেকে শুরু হবে আইএসএল? আমার এই জায়গাটা ভয় লাগছে যে মার্চের পর মার্চ এপ্রিল মে 3 মাস, তাহলে ওই সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট হবে কি? সেটা তো আর সুপার লিগ হবে না। এই অবস্থায় কি এফএসডিএল যদি পায় করতে রাজি হবে? ক্লাবগুলো রাজি হবে 3 মাসের জন্য প্লেয়ারদের পুরো স্যালারি দিতে? সো ভয়ঙ্কর সমস্যার দিকে কিন্তু একটা যাচ্ছে ভারতীয় ফুটবলটা। কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না, আই লিগ তো এফএসডিএল দেখে না, তাহলে সেটার সমস্যা কোথায়? অনেকে বলছে এফএসডিএল এর জন্য অন্য কোনো ক্লাব আসছে না, এই কোম্পানি আসছে না। বোকা বোকা কথা। আপনার ক্লাবে স্পন্সর আসে না, সেটাও কি এফএসডিএল দায়ী? আই লিগটা হচ্ছে না কেন? সেটা তো এফএসডিএল ছেড়েই দিয়েছে। সো
ব্যর্থতার একটা অজুহাত আমরা সব সময় খাড়া করি। এই অজুহাত, এই হাতটা কিন্তু ভয়ঙ্কর লম্বা। যখন পারি না, এ এর ওর ঘাড়ে আমরা বন্দুক রেখে ফায়ার করি। এখন হচ্ছে এফএসডিএল আসছে বলে কেউ আসছে না। ভালো তো। একটা লোক যদি প্রতি বছর এতদিন করে যা দিয়ে এসছে 250 কোটি টাকা ইনভেস্ট করে দাদাগিরি করে, আমি বলবো করুক। আপনি কিছু না দিয়ে, আপনার কোনো অবদান নেই ভারতীয় ফুটবলে, তাতে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে দাদাগিরি করছেন। একেবারে অবশ্য সোশ্যাল মিডিয়াতে এখনো ট্রাম্পের বৈদেশিক নীতি কি হবে সেটাও বলে দেওয়া যায়। আমি তো বলি ভাগ্যিস লাদেন বেছে নিই, নয় লাদেনকে ট্যাগ করে দিয়ে বলতো, পাড়ার কালুদা বলতো গিয়ে বোম মেরে দেবো, যা খুশি বলা যায়। তো যে কি বলবো, মানে আমি কি বলবো, মানে ঘরে বসে সে রিলায়েন্স কিভাবে ব্যবসা চালায় সেটা বলে দেয়, রিলায়েন্সের গোপন নীতি বলে দেয়। মানে অসাধারণ সব মেধা, অসাধারণ তাদের। এদেরকে সিবিআই কেন, আইবিআই তে কাজ করা উচিত, আইবি সিবিআই সব কাজ করা উচিত। এরা হচ্ছে মানে একদম, মানে কি মারাত্মক এদের ইন্টেলিজেন্সি রয়েছে ভাবতে পারবেন না। এদের মারাত্মক সব এজেন্সির সঙ্গে যোগাযোগ। ঘরে বসে রিলায়েন্স কোম্পানি কি চায়, কিভাবে আটকাচ্ছে সবাইকে, সারা পৃথিবীর কোম্পানিগুলোকে আটকে দিচ্ছে, ফুটবলে ঢুকবে না, শুধু আমরাই ঢুকবো। আমি জানি না এই ইনফরমেশনগুলো এত সোশ্যাল মিডিয়ায় কি করে থাকে। তাহলে নিশ্চয়ই তাদের সেই কানেকশন আছে, কিন্তু যাদের কানেকশন আছে, কানেকশনটা যদি নিজেদের পেছনে লাগায়, তাহলে কিন্তু অনেক জীবনে উন্নতি করতে হয়। নিজের ক্লাবে স্পন্সর আনতে পারে, নিজের ক্লাবে স্পন্সর আসছে না, অথচ রিলায়েন্স কিভাবে আটকাচ্ছে তার বিশ্ব নীতি, তার ভারত নীতি সব বলে দিতে পারে। একটা কেউ নেই দাদা, ফুটবলটা এখন সেলেবল প্রোডাক্ট নয়। যারা দিচ্ছে টাকা, তাদের কথা শুনতে হবে, তাদের মতেই চলতে হবে, এটাই নীতি এখন। না হলে আপনি দিন না টাকা। আই লিগটাও কিন্তু এফএসডিএল এর টাকাতেই হয়। আজকে যে জুনিয়র ডেভেলপমেন্ট ন্যাশনাল টিমের এত কোচেসদের স্যালারি, তাদের বেতন কোথার থেকে হয় টাকা? একটা এফসি গ্র্যান্ড আসে, একটা ফিফা গ্র্যান্ড আসে, কোচের জন্য এবং জাতীয় দলের জন্য কিছু সরকারি ফান্ড আসে, এবং এই এফএসডিএল এর টাকা, এবং সেটা বিশাল টাকা, 50 কোটি টাকা বছরে। তো যারা দিয়ে গেল এতদিন ধরে, 15 বছর ধরে 750 কোটি টাকা শুধু দিয়েছে ফেডারেশনকে। তার মধ্যে এরা কিন্তু 11 বছর আইএসএল করেছে, 4 বছর করেনি, 4 বছর শুধু প্রিপারেশন নিয়েছে। ওই 4 বছর 200 কোটি টাকা এমনি এমনি দিয়েছে। শুধু তাদের কথা শুনতে হবে। কিন্তু যদি এফএসডিএলও বলে যে আমরাও লসে চলেছি 5,000 কোটি টাকা, সেটাও প্রশ্নের মুখে তুলে দেবে যে তোমাদের হাতেই তো সবকিছু ছিল, তাহলে তোমরা কেন লসে চললে? কিন্তু এইসব প্রশ্ন তোলার সময় এখন নয়। সবাই তাকিয়ে আছে ভারতীয় মানে ফুটবল সার্কিটে ফুটবলটা যেন গড়ায়। একটা দেশের এইরকম যখন পিক আওয়ার, পিক মোমেন্ট, তখন মোহনবাগানের ফুটবলারদের ছুটি দিয়ে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য। কোনো টিম কোনো প্র্যাকটিস করছে না, শুধুমাত্র সুপার কাপে যে 4টে টিম খেলবে তারা ছাড়া। এবার সুপার কাপে 2টো টিম তো ফুটে যাবে, ফাইনালে উঠতে পারবে না, তাদের ওই দিনই শেষ, 4 তারিখে ডিসেম্বর। আর বাকি 7 তারিখের পর যদি তার মধ্যে কিছু না হয়, আর কোনো খেলা নেই। এবং এই ক্লাবগুলো তো চাইবেই যে যদি বাতিল হয়, বাবা বাতিল করে দিয়ে 2-3 মাসের জন্য এতটা টাকার বোঝা প্লেয়ারদের স্যালারি টানতে পারবো না। আস্তে আস্তে কিন্তু ক্লাবগুলো, আমি জানি না যদি কোনো মতো বলে জানুয়ারি শুরু হবে বা ফেব্রুয়ারি শুরু হলো বা মার্চে, হঠাৎ করে ক্লাবগুলো বলবে ঠিক আছে চলো আমরাও দল করছি। আমার কিন্তু সেখানটাও সন্দেহ লাগছে। ক্লাবদের মনোভাব কিন্তু আপনারা এখনো খোঁজ নেননি, যে যখন বলবে তখনই প্লেয়ার এনে এক মানে উইদাউট প্রস্তুতি প্রিপারেশন শুরু করে দেবে আইএসএল খেলা এবং টাকা ঢালা। আমি জানি না, যে আমার এখনো বিশ্বাস একটা পথ বেরোবে, খুব দ্রুতই বেরোবে, আইএসএল শুরু হবে এবং আমার ধারণা এফএসডিএল যদি করে তো এফএসডিএল করবে, আর কেউ করতে পারবে। কিন্তু পাশাপাশি আমার কিন্তু বিশাল একটা শঙ্কা হচ্ছে, আদৌ এই আইএসএলটা করার সময় যদি এফএসডিএল আসে, তারা পাবে তো? কারণ আমার কাছে যা খবর হয়েছে, আবার বলছি, এন্ড অফ নভেম্বরের মধ্যে যদি লিগালি কন্ট্রাক্ট হয়, তাহলে তারা এন্ড অফ জানুয়ারি কি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে শুরু করতে পারবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, আজকে হয়ে গেল ধরুন কত, 11 তারিখ, আর এই 19 দিনের মধ্যে টেন্ডার হবে, লিগাল কন্ট্রাক্ট হবে, কোয়াইট ইম্পসিবল লাগছে। কারণ এরপরে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা হবে এই ইস্যুতে, তারপরে তো বিড হবে আবার, না কিভাবে কি হবে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। ফাঁসে বড় বড় ফাঁসে ফেসে গেছে আমাদের ভারতীয় ফুটবল। এই ফাঁস থেকে কিন্তু সহজে খোলা খুব কঠিন হয়ে যাচ্ছে। অথচ নতুন কমিটি 2022-এ যখন ক্ষমতা এলো,
তারপর থেকে 2.5টা বছর সময় পেলে এফএসডিএল এর সঙ্গে আলাপ আলোচনা বসা, সেখানে প্রবলেমটা সলভ করতে পারল না। অথচ এখন বলছে 15 দিনে সলভ করে ফেলবে। এটাই মানে, ঘরে আগুন না লাগলে তখন বিপদ বুঝতে পারি না, কিন্তু অনেক আগেই তো ইঙ্গিত ছিল যে আগুনটা লাগতে পারে, আমরা সতর্ক হইনি। আমরা সবাই চাই ফুটবলটা হোক, কিন্তু যেভাবে আইনি প্যাচ বা অন্যান্য প্যাচের মধ্যে পড়েছে, এই প্যাচ খোলা কিন্তু খুব কঠিন ব্যাপার। তারপরেও যেটা, ক্লাবগুলোরও তো কিছু একটা বক্তব্য থাকবে। সো জানি না কিভাবে চুক্তি হবে, কখন হবে। খুব কঠিন অবস্থার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে কিন্তু সত্যি ভারতীয় ফুটবল পড়ছে। আমি এটুকু বলতে পারি যে যখন আপডেট আরও আসবে, ডেফিনেটলি এখনো অবধি দেখেছেন আমি যে আমার আপডেটগুলো খুব একটা ভুল হয়নি এবং ঠিকঠাক করে আপডেট দিচ্ছি আপনাদের। আমারও একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে আপনাদেরকে জানানো। সো যে মুহূর্তে এর পরবর্তী আপডেট আসবে, আশা করি ভালো আপডেটই আসবে, ডেফিনেটলি আমি চেষ্টা করব আপনাদের জানাতে। ততক্ষণ অবধি মানে আমাকে চুপ করে থাকতেই হবে, এবং তার আগে রিকোয়েস্ট যেটা করি, প্লিজ প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তাহলে আমি একটু বুস্ট হই, বুস্ট আপ হই, একটু উৎসাহ বোধ করি যে আরও নিত্য নতুন ভিডিও দিতে, এবং আপনারাও তার নোটিফিকেশন পান, আপনারাও দেখতে পাবেন। আপনারা উৎসাহ না দিলে আমিই বা কী করে নতুন নতুন, এটা আমার প্যাশন, আমি বারবার বলছি এটা আমার প্রফেশন। সো আমি ওই প্যাশনটা কী করে বজায় রাখি যদি আমি বেশি লোককে দেখাতেই না পারি। ধন্যবাদ, নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম কিছু জানতে চান, যে এই সম্পর্কিত ভিডিও আপনারা চান, আমাকে ইউটিউবে আপনারা কমেন্টস করুন, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানান। ডেফিনেটলি আমি আপনারা যা চান জানতে, আমি তো সেটাই জানাবো। আমি কি জানাতে চাই দ্যাটস নট ইম্পর্টেন্ট, আপনারা কি জানতে চান, শুনতে চান, আমি সেটাই জানাবো। নমস্কার, ভালো থাকবেন।